হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের একটি থ্রিলার ওয়েব সিরিজ শব্দজব্দ। আগে থেকে কিছু বলে দিয়ে গল্পের মজাটা নষ্ট করতে চাইছি না, শুধু এটুকু বলতে পারি এই রকম থ্রিলার সিরিজ বাংলাতে খুবই কমই দেখা যায়। প্রথম থেকে ভিডিওর 1 মিনিটও স্কিপ করলে গল্পটা বুঝতে অসুবিধা হতে পারে। ফিল্মিট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ শব্দজব্দ। ইনি হলেন আমেরিকা নিউ ইয়র্কের বিখ্যাত সাহিত্যিক সৌগত সিনহা। যদিও এনার আদি বাড়ি কলকাতার নৈহাটির ভাটপাড়ায়, কিন্তু বুদ্ধি, সাহস আর প্রতিভার জোরে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। ইনি হলেন সৌগত সিনহার স্ত্রী অদিতি। অদিতি সৌগতর থেকে বয়সে বেশ খানিকটা ছোট, আর এই হল সৌগত আর অদিতির একমাত্র মেয়ে রাকা। আমরা দেখতে পাই যে সৌগত আর অদিতির মধ্যে বেশিরভাগ সময়ই মতের অমিল এবং মনোমালিন্য হয়ে থাকে। সৌগতর লেখা 5th নোবেল দ্য ডেথ প্লের বেঙ্গলি ভার্সন উদ্বোধনের জন্য কলকাতাতে পরপর কিছু প্রেসমিট এবং সংবর্ধনা অ্যারেঞ্জ হওয়ার কারণে সৌগত, অদিতি এবং রাকা অনেক বছর পর আবার কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছে। যদিও অদিতি প্রতি বছরই কলকাতায় আসে, কিন্তু সৌগত আর রাকা বহু বছর পর আবার কলকাতায় এলো। অদিতির বাপের বাড়িও কলকাতাতেই। এছাড়াও কলকাতাতে সৌগতর একটা নিজস্ব পেন্ট হাউস আছে। ইনি হলেন ডক্টর অমিতাভ মিত্র, সাইকিয়াট্রিস্ট। সৌগত আর অদিতির খুব ভালো বন্ধু। এত বছর ধরে সৌগতর কলকাতার বাড়ি গাড়ি সবকিছু অমিতাভই সামলে রেখেছে। গাড়িতে ওঠার পর ওদের কথোপকথনে আমরা জানতে পারি সৌগত আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছে। লেখার জগতে সে এতই মশগুল হয়ে থাকে যে অন্য কোনো কিছুই যেন তার চোখে পড়ে না, সবকিছুই ভুলে যায়। একদিন তো রাকাকে স্কুল থেকে আনতে গিয়ে নাকি অন্য স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল। আসলে বিখ্যাত সাহিত্যিক সৌগত সিনহা আলজাইমার রোগে আক্রান্ত। এই রোগে মানুষ আস্তে আস্তে সবকিছুই ভুলে যায়। কিন্তু যেহেতু সৌগত একজন বিখ্যাত সাহিত্যিক, যেহেতু তার বুদ্ধি, তার কল্পনা শক্তিটাই তার নামযশের কারণ, তাই সৌগতর মনে হয় এই কথাগুলো জানাজানি হলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে, সবাই তাকে করুণার চোখে দেখবে। অদিতি আর অমিতাভ ছাড়া সৌগতর এই রোগের কথা আর কেউ জানে না। সবকিছু জানাজানি হয়ে যাওয়ার ভয়ে সৌগত নিউ ইয়র্কে তার ট্রিটমেন্টও করায়নি। পরপর অনেকগুলো নোভেল লিখে সৌগত অনেক সুনাম অর্জন করেছে। অমিতাভ অদিতিকে দেখায় যে সৌগতর লেখা নোভেলগুলো নিয়ে সব নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছে। সৌগত এখন অনেক বড় সেলিব্রিটি। কলকাতায় ফিরে নিজেদের বাড়ি যাবার আগে অদিতি আর রাকা অদিতির বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে যায়। ওরা নেমে যেতে সৌগত আবার গাড়ি স্টার্ট করে। কিছুটা যাবার পরেই সৌগতর গাড়িতে একটা মেয়ের মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হতে সৌগত প্রচণ্ড ঘাবড়ে যায়। গাড়ি থেকে নেমে সৌগত তন্ন তন্ন করে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। অমিতাভ কিন্তু ওদের গাড়িতে কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হতে দেখেনি, রাস্তাতেও কোনো মেয়ের বডি পড়ে নেই। অমিতাভ সৌগতকে বোঝাবার চেষ্টা করে যে সে ভুল দেখেছে, ওর গাড়িতে কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু সৌগত কিছুতেই সেটা বিশ্বাস করতে পারে না, কারণ সে স্পষ্ট মেয়েটাকে দেখেছে। সৌগত জোড়াজুড়িতে ওরা থানায় যায়। থানার বড়বাবু বলেন যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকলে এতক্ষণে তার কাছে কন্ট্রোল রুম থেকে ফোন চলে আসতো। তাছাড়া ওই জায়গাতে সিসি ক্যামেরাও আছে, সুতরাং এই ব্যাপারে ইনফরমেশন না থাকার কোনো প্রশ্নই নেই। অমিতাভ, ইন্সপেক্টর এবং সৌগত দুজনকেই বোঝাবার চেষ্টা করে যে ওটা সৌগতর একটা ইলিউশন ছিল। এত ঘন্টা ফ্লাইটে এসে আর বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে সৌগতর হয়তো একটু হ্যাংওভার কাজ করছে। ওরা থানা থেকে বেরোতেই যাচ্ছিল, ঠিক এমন সময় একজন ইন্সপেক্টর সৌগতর লেখা একটি নোভেল আফটার ডেথ নিয়ে কথা বলতে গেলে আমরা বুঝতে পারি সৌগত এমনভাবে গল্পের চরিত্রগুলোকে পাঠকের সামনে উপস্থাপন করে যেন সবকিছু চোখের সামনেই ঘটছে। সৌগত লেখা প্রত্যেকটা নোভেলের স্থান, পরিবেশ এবং চরিত্র সবকিছু ভীষণ রকমভাবে জীবন্ত। বাড়ি ফেরার পর সৌগত আর অমিতাভ সৌগতর ওই মেয়েটিকে হ্যালুসিনেট করার ব্যাপারটা অদিতি আর রাকার কাছে চেপে যায়। সেদিন রাতে ওরা বাইরে ডিনার করতে গেলে সেখানেও সৌগত ওই মেয়েটাকে দেখতে পায়, যে মেয়েটি আগের দিন রাতে সৌগতর গাড়ির সামনে চলে আসে এবং তারপরে হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। সৌগত যখন অমিতাভকে ডেকে মেয়েটাকে দেখাবার চেষ্টা করে তখন দেখা যায় সেখানে অন্য একটি মেয়ে বসে আছে। অমিতাভ সৌগতকে বোঝাবার চেষ্টা করে যে এটা শুধুমাত্র সৌগতর একটা হ্যালুসিনেশন। কাল রাতে কোনো মেয়ে সৌগতর গাড়ির সামনে আসেনি, এখনো সেই মেয়েটাকে সৌগত দেখেনি, সবটাই সৌগতর মনের ভুল।
ঘটনাগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। পরের দিন দুপুরে সৌগতর 5th নোভেল দ্য ডেথ প্লের বেঙ্গলি ভার্সন উদ্বোধনের জন্য প্রেস কনফারেন্স ছিল। সেদিন অদিতি ওর কলেজের বন্ধুদের সাথে গেট টুগেদারের প্ল্যান করেছিল। অদিতি সৌগতকে বলে যে সৌগতর কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর সে অদিতি আর রাকার সাথে পার্টিতে জয়েন করতে পারে। সৌগতও তাতে সম্মতি জানায়। নির্দিষ্ট সময়ে প্রেস কনফারেন্স শুরু হয়। আমরা জানতে পারি যে সৌগত পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল। প্রথম শখেই লেখাটা শুরু করেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে একজন বিখ্যাত সেলিব্রিটি লেখক। যেহেতু সে আমেরিকা নিউ ইয়র্কে থাকে এবং তার সব নোভেলগুলোই ইংলিশে লেখা, তাই প্রথমবার বাংলার পাঠকদের জন্য তার নোভেল দ্য ডেথ প্লের বাংলা ভার্সন রিলিজ করা হচ্ছে। তার এই নোভেলের প্রেক্ষাপট হল মৃত মানুষের জাস্টিস নিয়ে। বিচার সভায় যাদের ফাঁসি হয়েছে তারা কি সত্যিই জাস্টিস পেয়েছিলেন? সৌগত প্রেসের সবার প্রশ্নের উত্তর দিচ্ছে, ঠিক এমন সময় কাকে যেন একটা দেখে থমকে গিয়ে সৌগত একটা টি ব্রেকের অজুহাতে সেখান থেকে উঠে যায়। আমরা দেখতে পাই একটি সিটে সেই মেয়েটি বসে আছে যাকে সৌগত হ্যালোসিনেট করছে। সৌগত যখন টি কাউন্টারে এসে সময় কাটাবার চেষ্টা করছে, ঠিক তখনই সৌগতর পাশে এসে বসে সেই মেয়েটি। সৌগত কিছুটা ইতস্তত করে মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে কি প্রথম থেকেই প্রেস কনফারেন্সে ছিল। মেয়েটি সম্মতি জানায়। সৌগত বলে, কিন্তু সে তো সৌগতকে কোনো প্রশ্ন করল না। উত্তরে মেয়েটি বলে, সে তো সবই জানে। সৌগতর আগের নোভেল আফটার ডেতে মনোজ মিশ্র নামের চরিত্রটি পুড়ে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। মেয়েটি সৌগতকে বলে সেই নোভেলের মনোজ মিশ্র চরিত্রটি আসলে সৌগতর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কানাই দে। সুলগ্ন বলে একটি মেয়েকে সৌগতর ভালো লাগত, কানাইয়েরও ভালো লাগত। সৌগত এতটাই প্রতিশোধপরায়ণ ছিল যে কানাইয়ের সুলগ্নার প্রতি দুর্বলতা সহ্য করতে না পেরে সৌগত কানাইকে পুড়িয়ে মেরে ফেলে। কানাই পুড়তে পুড়তে বাঁচার আশায় পুকুরে ঝাঁপ দিয়েছিল। মেয়েটি বলে, সৌগত যে এতটা নৃশংস তাকে দেখে কিন্তু বোঝা যায় না। মেয়েটির কথাগুলো শুনে সৌগত বলে যে সে কানাই নামের কাউকে চেনে না, সুলগ্না নামে তার কোনো বান্ধবী ছিল না। মেয়েটি বলে, সৌগত হয়তো সবকিছু ভুলে গেছে অথবা ভুলে যেতে চাইছে। তখন সৌগত ভাটপাড়াতে থাকত, নৈহাটি হাই স্কুলে পড়ত। কানাই আর সুলগ্না জাস্টিস চায়। লেখার মাধ্যমেই সৌগতকে সেই জাস্টিস দিতে হবে। সৌগত বুঝতে পারে না যে সত্যি কি মেয়েটির অস্তিত্ব আছে নাকি নিছকই এটা সৌগতর একটা হ্যালোসিনেশন। সৌগত তার চরিত্রগুলোর মধ্যে এতটাই ডুবে যায় যে সত্যি সে মাঝে মাঝে কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক সেটা গুলিয়ে ফেলে। সৌগতর কোনো কানাই বা সুলগ্নার কথা মনে পড়ে না, কিন্তু মেয়েটি বারবার কেন সৌগতর কাছে আসছে। অদিতি আর রাকা অদিতির বন্ধুদের গেট টুগেদারে যায়। কনফারেন্স শেষ করে সৌগত অদিতির পার্টিতে জয়েন করার জন্য গাড়িতে ওঠে, কিন্তু মেয়েটার চিন্তাটা সৌগত কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না। এমন সময় সৌগতর কাছে সুলগ্নার মেল আইডি থেকে একটা মেল আসে। মেলটাতে লেখা, এখন নিশ্চয়ই সৌগত সুলগ্নার কথাই ভাবছে। সুলগ্নাও সৌগতর কথাই ভাবছে। সুলগ্না তার বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে সৌগতকে সেখানে যেতে বলে। লাভলক প্লেসের একটা ফ্ল্যাটের অ্যাড্রেস। সুলগ্নার মেল আইডি থেকে আসা ইমেলটা দেখে সৌগতর মনে হয় যে তাকে জানতেই হবে সুলগ্নার আসল সত্যিটা কি। তাই সে রাকাকে ফোন করে জানিয়ে দেয় যে সে অদিতির পার্টিতে যেতে পারবে না, সে তার একজন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। সৌগত খুবই ডেসপারেট হয়ে সুলগ্নার পাঠানো ওই অ্যাড্রেসের ফ্ল্যাটটাতে যায়। সেখানে যেতেই একটা মেয়ে সৌগতকে টেনে ভেতরে নিয়ে যায়। সৌগত দেখে যে ওই মেয়েটি সুলগ্না, যাকে সৌগত বারবার দেখছে। সুলগ্না সৌগতকে বলে যে সৌগত তার মামার বাড়িতে মানুষ। সৌগতর বড় মামা ভীষণ রাগী ছিলেন বলে সৌগত মেয়েদের সাথে কথা বলতে ভয় পেত, তাই সৌগতর বন্ধু কানাই সব জায়গায় তার সাথে যেত। একদিন একটা লোকাল ট্রেনে সুলগ্নার সাথে সৌগত আর কানাইয়ের আলাপ হয়েছিল। কানাই সুলগ্নাকে পছন্দ করত। কানাইয়ের সুলগ্নাকে দেওয়া লাভ লেটারটা দিতে এসেই সৌগত সুলগ্নাকে প্রপোজ করে। সুলগ্নারও কানাইয়ের থেকে সৌগতকেই বেশি পছন্দ হয়েছিল। সৌগত সুলগ্নার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে প্রেম করতে যেত, তবুও সুলগ্না তাকে ছেড়ে চলে যায়নি। কলকাতায় পড়তে যাওয়ার পর সৌগত পুরোপুরি পাল্টে গেল, অদিতির প্রেমে পড়ল। সৌগত জীবনে তখন দুটো প্রেম, কলকাতার হোস্টেলের এলোমেলো বিছানায় অদিতি আর নৈহাটিতে সুলগ্না। কিছুদিন পর সুলগ্না জানতে পারল যে সৌগত অদিতিকে বিয়ে করছে। এটা জানার পর সুলগ্না অনেকভাবে নিজেকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি।
শেষমেশ একদিন সুলগ্না চুচুড়ার ফেরিতে উঠে গঙ্গায় ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার আগে তার একটাই ইচ্ছে ছিল, দুদিন পরে যখন গঙ্গায় তার বডিটা ভেসে উঠবে, সৌগত নিশ্চয়ই সেটার খবর পাবে, দু এক ফোঁটা চোখের জলও নিশ্চয়ই ফেলবে। সৌগত বলে, সুলগ্না এতক্ষণ ধরে যা যা বলল সবই তো তার নোভেল দ্য ডেথ প্লের অংশ। সুলগ্না বলে, সৌগত তো তার নিজের জীবনের গল্পগুলোই এতদিন লিখে এসেছে, সৌগতর হয়তো কিছুই মনে নেই, কিন্তু এটাই সত্যি। সৌগত বলে যে সে কি চায়। সুলগ্না বলে, জাস্টিস, তার সাথে হওয়া অন্যায়ের বিচার চায় সে। সৌগতকে কানাইয়া সুলগ্নার নাম নিয়েই সত্যিটা স্বীকার করে নোভেল লিখতে হবে। সৌগত শুধু সুলগ্না আর কানাইকেই খুন করেনি, তাকে যারা ভালোবাসত, বিশ্বাস করত, সবার ইমোশন নিয়েই সৌগত খেলেছে। সৌগতর মামা যখন মৃত্যুশয্যায়, সে তখন ক্যালিফোর্নিয়ার একটা প্রেস কনফারেন্সে ছিল, চাইলে সে আসতেই পারত, কিন্তু আসেনি। সৌগত বলে যে সে তখন সবে আমেরিকার সিটিজেনশিপ পেয়েছে, চাইলেই আসা যেত না। সুলগ্না বলে যে এটা সৌগতর একটা অজুহাত ছিল, নিজের স্বার্থে সে সবাইকে ভুলে গেছে। সৌগত বলে, তার মানে কি সুলগ্না বলতে চাইছে সে বেঁচে নেই? সুলগ্না বলে যে সৌগতকে সুলগ্না আর কানাইয়ের নাম উল্লেখ করে সব সত্যি ঘটনাগুলো সৌগতর নোভেলে লিখতে হবে। সৌগত বলে, কিন্তু যে ঘটনাগুলো তার মনেই নেই সেই ঘটনাগুলো সে স্বীকার করবে কেন? সুলগ্না বলে, স্বীকার তো সৌগতকে করতেই হবে, না হলে এরপর থেকে সৌগত সব জায়গায় কানাইয়া সুলগ্নার পচা গলা, জলে ফুলে যাওয়া পোড়া দেহ দুটো দেখতে পাবে। সৌগতর মানসিক সমস্যাটা আরও বাড়তে থাকবে। এটা বলেই সুলগ্না হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সৌগত পুরো ফ্ল্যাটটাতে দেখেও কোথাও সুলগ্নাকে খুঁজে পায় না। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে সৌগত একটা ট্যাক্সিতে ওঠে, কিন্তু কিছুতেই নিজের বাড়ির অ্যাড্রেসটা সে মনে করতে পারে না। ট্যাক্সি থেকে নেমে সৌগত চারিদিকে তার বাড়িটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সৌগত নিজের বাড়িতে পৌঁছে তার জন্য রেখে দেওয়া রাতের খাবারের প্লেটটা তুলতেই দেখে একটা পোড়া হাত প্লেটের মধ্যে রয়েছে। এটা দেখে সৌগত আঁতকে ওঠে। পরের দিন আগের দিনের পুরো ঘটনাটা অমিতাভর সাথে শেয়ার করে সৌগত। অমিতাভ সৌগতকে বলে যে অদিতির আগে সৌগতর অনেকের সাথেই প্রেম ছিল, তার সব প্রেমের কথা সৌগত অমিতাভকে বলতো, কিন্তু সৌগত এসব কিছুই মনে করতে পারে না। তবে অমিতাভ সুলগ্না নামে কারোর কথা সৌগতর মুখে আগে শোনেনি। তাছাড়া সৌগত তো সত্যিই অনেক কিছুই ভুলে যায়, আবার অনেক না হওয়া ঘটনাকেও সত্যি বলে ধরে নেয়, হ্যালোসিনেট করে। এটাও হয়তো সেরকমই কিছু। সৌগত কি সত্যি মনে করে যে সুলগ্নার কোনো অস্তিত্ব আছে? সৌগত বলে যে তার মনে হচ্ছে আগের দিন রাতে সুলগ্না সত্যিই তার সাথে দেখা করেছে, কালকের ঘটনাগুলো ওর কল্পনা হতে পারে না। অমিতাভ বলে যে তার সেটা একেবারেই মনে হচ্ছে না, তার মনে হয় যে আগের দিন রাতের ঘটনাগুলো নিছকই সৌগতর একটা হ্যালোসিনেশন। অমিতাভ তার হসপিটালের সিটি স্ক্যান রুমে ফোন করে সৌগতকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সৌগত বলে ওই মেয়েটা যদি সৌগতর প্রেমিকা হয়েও থাকতো তাহলে তো ওর বয়স তাদের মতোই হওয়া উচিত ছিল, ম্যাক্সিমাম 10 বছরের ছোট, কিন্তু মেয়েটা তো 25 বছরের বেশি নয়। সৌগত কোনোভাবে ফেঁসে যাচ্ছে না তো? হয়তো মেয়েটা সবকিছু রেকর্ড করে রেখেছে, পরে সৌগতকে ব্ল্যাকমেল করবে। অমিতাভ বলে এটা সুলগ্নার বাড়িতে যাওয়ার আগে সৌগতর ভাবা উচিত ছিল। সৌগত বলে এটা যদি সত্যি সৌগতর একটা ভুলে যাওয়া অতীত হয়, সত্যি তো সে অনেক কিছুই ভুলে গেছে, এমনকি সৌগতর তার মায়ের মুখটাও মনে নেই। অমিতাভ বলে সৌগত যদি এইভাবে স্ট্রেস নেয় তাহলে অমিতাভর পক্ষে সৌগতর ট্রিটমেন্ট করাটা খুব মুশকিল হয়ে যাবে। অমিতাভ সৌগতকে কিছুদিনের জন্য পাহাড়ে ঘুরে আসতে বলে, চাইলে সে রাকাকেও নিয়ে যেতে পারে। অমিতাভর কথা শুনে সৌগত বলে যে তারা সবাই মিলেই পাহাড়ে যাবে, ওদের সাথে অমিতাভকেও যেতে হবে। কদিন পরেই সৌগত আর অদিতির 20 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। এটা শুনে অমিতাভ খুব খুশি হয়ে বলে যে সে এখনই যাবার সব ব্যবস্থা করে ফেলছে। সৌগত অমিতাভকে জিজ্ঞেস করে যে সে কি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। অমিতাভ সৌগতর প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সৌগত সিটি স্ক্যান আর এমআরআই করা হয়। পরের দিন সৌগতর একটা সম্বর্ধনা সভা ছিল, সেখানে না গিয়ে সৌগত তার মামার বাড়িতে যায় তার বড় মামার ছেলে সঞ্জুর সাথে দেখা করতে। সম্বর্ধনা সভায় সৌগত না আসায় অদিতি, রাকা এবং অমিতাভ খানিক এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যায়। সৌগত সঞ্জুর কাছে জানতে চায় যে কানাই নামে সৌগতর কোনো বন্ধু ছিল কিনা, সুলগ্না নামে তার কোনো প্রেমিকা ছিল কিনা। সঞ্জু স্ত্রী ওদের কথাবার্তার সময় ওখানে দাঁড়িয়ে থাকাতে সঞ্জু খুব ধমকে ও স্ত্রীকে ভেতরে যেতে বলে।
সঞ্জু সৌগতের প্রশ্নের উত্তরে তাকে জানায় যে কানাই নামে সত্যিই সৌগতর একজন বন্ধু ছিল। সুলগ্না নামের একটি প্রেমিকাও সৌগতর ছিল। এটা শুনে সৌগত সঞ্জুকে জিজ্ঞেস করে যে সুলগ্না কি আত্মহত্যা করেছিল। সঞ্জু বলে, হ্যাঁ, সুলগ্না আত্মহত্যা করেছিল, কিন্তু সৌগত তো তখন আমেরিকায়। সুলগ্নার মৃত্যুর খবর তো তার জানার কথা নয়। সঞ্জুর কথাগুলো শুনে সৌগত বুঝতে পারে যে ওই মেয়েটি যা যা বলেছে সব সত্যি। বেরোনোর সময় সঞ্জুর স্ত্রীকে সৌগত তার ভিজিটিং কার্ডটা দিয়ে আসে। ওখান থেকে বেরিয়ে সৌগত পুলিশ কমিশনারের রেকমেন্ডেশন নিয়ে একজন ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবলকে সাথে করে সেই ফ্ল্যাটে যায় যেখানে আগের দিন রাতে সৌগত ওই মেয়েটির সাথে ছিল। কিন্তু আজ ওই ফ্ল্যাটটা পুরো অন্যরকমভাবে সাজানো, আগের দিন রাতের থেকে একদম আলাদা। ওই ফ্ল্যাটের কেয়ারটেকার অবিনাশকে পুলিশ ধরে নিয়ে আসে। অবিনাশ কিছু একটা বলতে চায়, কিন্তু সৌগত আর পুলিশের ধমকে সে চুপ করে যায়। সৌগত ওই ফ্ল্যাটের বাথটাবের পাশেই একটা পুড়ে শেষ হয়ে যাওয়া সিগারেটের টুকরো খুঁজে পায়। ওর মনে পড়ে যায় আগের দিন বারবার সুলগ্না সিগারেট খাচ্ছিল। এদিকে ওই ফ্ল্যাটের কেয়ারটেকার অবিনাশ পুলিশকে জানায় যে এটা তো সৌগত সিনহারি ফ্ল্যাট। উনি যে কী সব বলছেন সে তো কিছুই বুঝতে পারছে না। এটা সুলগ্না নামে কারোর ফ্ল্যাট কেন হতে যাবে? ওনার নিজের ফ্ল্যাটে অন্য কেউ ওনাকে ডেকে কেন ব্ল্যাকমেল করবে? অবিনাশ ইন্সপেক্টরকে এই ফ্ল্যাটের সব মালিকদের ডিটেলস দেখায়। সেখানে সৌগতর ডিটেলসও রয়েছে। তার মানে এটা সত্যি সৌগতরই ফ্ল্যাট। পুলিশ বুঝতে পারে সৌগত কিছু একটা ভুল বলছে। ইন্সপেক্টর সৌগতকে বলে যে সে অকারণেই পুলিশদের হ্যারাস করছে। তখন সৌগত সুলগ্নার মেল আইডি থেকে আসা মেলটা ইন্সপেক্টরকে দেখাতে গিয়ে দেখে যে মেলটা আর নেই, ডিলিট হয়ে গেছে। এটা দেখে তো সৌগত আরও অবাক হয়ে যায়। অবিনাশ সৌগতকে বলে যে সৌগত কি তাকে চিনতে পারছে না? সে অবিনাশ সমাজপতি, এই ফ্ল্যাটের কেয়ারটেকার। ফ্ল্যাটের মেনটেন্যান্স নিয়ে সে অনেকবার সৌগতকে ফোন করেছিল। অবিনাশ একটা দরকারের জন্য অদিতির নাম্বারও চেয়েছিল, কিন্তু সৌগত কিছুতেই অবিনাশকে অদিতির নাম্বারটা দেয়নি। তাহলে কি সবটাই সৌগতর হ্যালুসিনেশন? কিন্তু তাই যদি হয় তাহলে সৌগত ওই পোড়া সিগারেটের টুকরোটা পেল কিভাবে? সেদিন রাতে ডিনারের সময় সৌগত অদিতিকে জিজ্ঞেস করে যে লাভলক প্লেসের ওই ফ্ল্যাটটা ওরা ঠিক কবে কিনেছিল। সৌগত হঠাৎ ওই ফ্ল্যাটটার কথা জানতে চাওয়ায় অদিতি একটু অবাক হয়। সৌগত বলে যে সে ভাবছে ওই ফ্ল্যাটটা এবার সেল করে দেবে। অদিতি জানায় যে ওদের বিয়ের ঠিক 2 বছর পরে ওরা ওই ফ্ল্যাটটা কিনেছিল। ডিনারের পর সৌগত অদিতিকে বলে যে সে একটা মেয়েকে দেখতে পাচ্ছে। মেয়েটি সৌগতকে বলছে যে অদিতির আগে সৌগতর সাথে ওই মেয়েটির সম্পর্ক ছিল। তারপর ওই মেয়েটিকে ঠকিয়ে সৌগত অদিতিকে বিয়ে করায় সেই মেয়েটি জলে ডুবে আত্মহত্যা করে। মেয়েটিকে শুধু সৌগতই দেখতে পাচ্ছে, আর কেউ নয়। সৌগত কিচ্ছু বুঝতে পারছে না যে তার সাথে এসব কি হচ্ছে। এগুলো কি সবই তার হ্যালুসিনেশন নাকি অন্য কিছু? কেউ কি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে? আগামী 2 বছরের জন্য পাবলিশাররা তাকে $2 মিলিয়ন দিচ্ছে শুধুমাত্র তার লেখার জন্য, তার এই বুদ্ধি, তার এই কল্পনা শক্তি, তার এই মাথার জন্য। কেউ যদি জানতে পারে যে সৌগত সিনহা মানসিক রোগে আক্রান্ত, তাহলে তার ক্যারিয়ারটা একেবারে শেষ হয়ে যাবে। অদিতি সৌগতকে বারবার তার ট্রিটমেন্ট করাতে বলে, কিন্তু সৌগত কিছুতেই সেই ব্যাপারে রাজি হয় না। কারণ ট্রিটমেন্ট করাতে গেলেই সবাই সৌগতর মেন্টাল ডিসঅর্ডারের কথাটা জেনে যাবে, আর সৌগত কিছুতেই সেটা হতে দিতে পারে না। পরের দিন ওরা সবাই অমিতাভর কথা অনুযায়ী একটা জঙ্গল ঘেরা পাহাড়ে বেড়াতে যায়। সেখানে যাবার পর সৌগত একা একাই জঙ্গলের দিকে হাঁটতে বেরোয়। সেই সময় সৌগতর কাছে একটা ফোন আসে। তবে ফোনের ওপারে কে আছে এবং সৌগতর সাথে তার কি কথোপকথন হলো সেটা আমরা জানতে পারবো একদম শেষে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সৌগত একটা কবরস্থান দেখতে পায়। সেখানে একটা বাথটবে একটা ম্যানিকুইন বসে আছে। ম্যানিকুইনের শরীরের একদিকটা আগুনে পোড়া। রাতে সৌগত রাকাকে বলে যে সে রাকাকে একটা ইমেল পাঠিয়েছে। রাকা ফোন চেক করে বলে যে তার কাছে সৌগতর পাঠানো মেলটা এসে গেছে। কিছুক্ষণ পরে সে মেলটা দেখে নিচ্ছে। অদিতি সৌগতকে জিজ্ঞেস করে যে সে নাকি আগের দিন তাদের ওই পুরনো লাভলক প্লেসের ফ্ল্যাটটাতে গেছিল। সৌগত নাকি নিজের ফ্ল্যাট নিজেই চিনতে পারছিল না। ওই ফ্ল্যাটে পুলিশ কেন এসেছিল? সুলগ্নাকে আগের দিন রাতে ঘুমের মধ্যে নাকি বারবার সৌগত এই নামটাই উচ্চারণ করছিল। এই সব নানা রকম প্রশ্নে অদিতি সৌগতকে একেবারে জর্জরিত করে দেয়। সৌগত অদিতিকে জিজ্ঞেস করে যে সে যে ওই ফ্ল্যাটে গেছিল সেই কথাটা অদিতিকে কে বলল? অমিতাভ। অদিতি একটু থেমে গিয়ে বলে যে কথাগুলো তাকে অমিতাভ জানায়নি। ওই ফ্ল্যাটের কেয়ারটেকার অবিনাশ সমাজপতি অদিতিকে ফোন করেই এসব জানিয়েছে।
অদিতির প্রশ্নে বিরক্ত হয়ে সৌগত ওখান থেকে উঠে চলে যায়। রাতে অমিতাভ নিজের রুমে ঢুকে দেখে সৌগত ভুল করে নিজের ঘর ভেবে তার রুমেই বসে আছে। সৌগত অমিতাভকে বলে যে সে সবকিছু নিয়ে ভীষণই ডিস্টার্বড। সৌগত রাকাকে জিজ্ঞেস করে যে সৌগত তাকে যে মেলটা পাঠিয়েছিল সেটা তার কাছে আছে কিনা। রাকা বলে যে সে তো তখনই দেখেছে যে মেলটা তার কাছে ডেলিভার হয়েছে, নিশ্চয়ই থাকবে। তবুও সৌগত রাকাকে জোর করে মেলটা আছে কিনা সেটা দেখার জন্য। সৌগতর কথা শুনে অনেক খোঁজাখুঁজির পরেও রাকা ওই মেলটা দেখতে পায় না। সৌগত রাকাকে বলে যে ওটা একটা ফ্ল্যাশ মেল ছিল, একটা নির্দিষ্ট টাইমের পর এই মেলগুলো ডিলিট হয়ে যায়। সেদিন রাতে ওরা ডিনারের পর সৌগতকে আর খুঁজে পায় না। বাহাদুর জানায় যে সৌগত ডিনার করে বাইরে বেরিয়ে গেছে। সিন শিফট হয় জঙ্গলে, রাতের অন্ধকারে। জঙ্গলের একটা কোনায় বসে সৌগতর মনে পড়ে যে অবিনাশ সমাজপতি বলেছিল অনেকবার নাম্বার চাওয়া সত্ত্বেও অদিতির নাম্বারটা সৌগত তাকে দেয়নি। অদিতির ফোন নাম্বার যদি অবিনাশের কাছে নাই থেকে থাকে তাহলে অবিনাশ অদিতিকে ফোন করে কি করে জানালো যে সৌগত আগের দিন লাভলক প্লেসের ওই ফ্ল্যাটে গেছিল। সৌগত বসে বসে এইসব আকাশকুসুম ভাবছিল। এমন সময় সৌগতর কাঁধে হাত দেয় সুলগ্না। সৌগত এত দূরে পাহাড়ে এসেও সুলগ্নাকে দেখে চমকে ওঠে। সুলগ্না সৌগতকে বলে, আমাকে এখানে একেবারেই এক্সপেক্ট করনি, তাই না? আমিও এক্সপেক্ট করিনি যে তুমি আমাকে ঠকিয়ে অদিতিকে বিয়ে করবে। সৌগত এখানে সুলগ্নাকে দেখে আর তার এই সব কথা শুনে খুব হাইপার হয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়। সুলগ্না বলে যে সে তো আগেই বলেছে যে সে কি চায়, জাস্টিস। সৌগত মেয়েটিকে বলে যে তুমি টাকা চাও, তাই তো? সৌগত তার এটিএম কার্ড এবং তার পাসওয়ার্ডটা মেয়েটিকে দিয়ে বলে যে এই কার্ডের সব টাকাই তার, শুধু সে যেন এইভাবে সৌগতকে আর বিরক্ত না করে। মেয়েটি বলে যে সে তো টাকা চায় না, সে শুধু সৌগতকেই চায়। মেয়েটি বারবার সৌগতকে তার পুরনো স্মৃতিগুলো মনে করাতে থাকে, সুলগ্নার সাথে তার ভালোবাসার দিনগুলো মনে করাতে থাকে। সৌগত মেয়েটিকে সরিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সৌগত সেই শ্মশানটায় পৌঁছায়। সৌগত দেখে ওই বাথটাবের মধ্যে কনের সাজে সুলগ্না বসে আছে, আর সুলগ্নার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। সুলগ্না সৌগতকে বলে যে সেদিন তার তো এই সাজেই থাকার কথা ছিল, কিন্তু সৌগত সেটা হতে দিল না। এটা বলেই সুলগ্না সৌগতর ওপর ঝাঁপিয়ে পড়ে তার বুকের পাশের কিছুটা মাংস খাবলে তুলে নেয়। এরপরেই প্রচণ্ড ভয়ে সৌগতর ঘুম ভেঙে যায়। শ্মশানে আসার পরের ঘটনাটা সৌগতর স্বপ্ন ছিল। তার আগে সে সত্যি সুলগ্নাকে দেখেছে। সুলগ্নাকে সরিয়ে পালিয়ে যাওয়ার সময় দৌড়তে দৌড়তে অজ্ঞান হয়ে সৌগত জঙ্গলে পড়েছিল। ওদের বাংলোর বাহাদুর সৌগতকে সেখান থেকে খুঁজে পেয়ে বাংলোতে নিয়ে আসে। সৌগত প্রচণ্ড আতঙ্কে অদিতি, রাকা আর অমিতাভকে বলে যে সে স্বপ্নে কি কি দেখেছে। নিজের বাবার এই রকম অবস্থা দেখে রাকা খুব ভয় পেয়ে যায়। সৌগতর গা গুলিয়ে উঠলে সৌগত ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সৌগত অদিতিকে ওয়াশরুমে ডাকে কোমরের ওয়াটার ফ্ল্যাশ করার জন্য, কারণ তার হয়তো কিছুটা শরীর খারাপ লাগছিল। অদিতি ওয়াশরুমে এসে ফ্ল্যাশ করতেই দেখে কোমরের মধ্যে রক্ত বইছে। এটা দেখে অদিতি চিৎকার করে ভয়ে ওয়াশরুম থেকে পালিয়ে যায়। সুলগ্নাকে জঙ্গলে দেখে সৌগতর ওই প্যানিক অ্যাটাকের পরের দিন ভোরে সৌগত রাকাকে নিয়ে মর্নিং ওয়াকে যায়। রাকা তো ভেবেছিল তার বাবা কাল ওই রকম প্যানিক অ্যাটাকের পর আজ হয়তো সকালে উঠতেই পারবে না, কিন্তু সৌগতকে একদম সুস্থ অবস্থায় দেখে রাকার মন ভালো হয়ে যায়। সৌগত রাকাকে বলে যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে ব্রাহ্ম মুহূর্তে মানে ভোরবেলা কাম উত্তেজনা বৃদ্ধি পায়। রাকা বুঝতে পারে না যে তার বাবা তাকে হঠাৎ করে এই কথাটা কেন বলল। সৌগত বলে কিছুদিন পরেই রাকা সব বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ পর রাকা আর সৌগত বাংলোতে ফিরে আসে। সেদিন ওদের একটা সাইট সিনে যাওয়ার কথা ছিল। সৌগত বলে যে সে আজ বাংলোতেই রেস্ট নিতে চায়, বাকি সবাই ঘুরে আসুক। ওপরে এসে সৌগত কোনো একটা কারণে সবার চোখের আড়ালে অমিতাভর রুমে ঢোকে। বেরোনোর সময় অদিতি সৌগতকে ওষুধ দিতে আসে। ওষুধটা খেয়ে সৌগত অদিতিকে বলে যে তার শুধু একটাই ভয় করছে, যে তার থেকে এই রোগটা না অদিতিরও হয়ে যায়। সৌগতর কথা শুনে অদিতি একটু ঘাবড়ে যায়, কারণ আগের দিন রাতে ওই কোমরের মধ্যে রক্তটা শুধু সৌগত আর অদিতি দেখেছিল, বাকিরা কিন্তু কেউ দেখতে পায়নি। তাহলে কি অদিতিও আস্তে আস্তে এই রোগের শিকার হচ্ছে? সৌগত কিছু পার্সোনাল কথা বলার জন্য অমিতাভকে বাইরে ডেকে নিয়ে যায়।
সৌগত অমিতাভকে বলে ইদানিং তার সাথে যা যা হচ্ছে সে সবকিছু নিয়ে সত্যি সে ভীষণ ডিস্টার্বড। সেদিন সৌগত স্পষ্ট দেখেছে যে তার গাড়ির সামনে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হলো, অথচ অন্য কেউ সেটা দেখতে পেল না। সেই মেয়েটিকে সৌগত আবারও রেস্টুরেন্টে দেখল, কিন্তু তখনও অন্য কেউ তাকে দেখতে পেল না। মেয়েটি সৌগতকে তার বাড়ির অ্যাড্রেসে ডাকলো, সেখানে তারা অতক্ষণ সময় কাটালো। তারপর জানা গেল ওটা নাকি সৌগতরই নিজের ফ্ল্যাট। সৌগত নিজের ফ্ল্যাট নিজেই চিনতে পারছিল না। এসব তার সাথে কি হচ্ছে? এটাকে অমিতাভর মেডিকেল টার্মসে কি বলে? অ্যালজাইমার নাকি স্কিজোফ্রেনিয়া? অমিতাভ জানায় যে সৌগতর যে রোগটা হয়েছে সেটা ইনিশিয়াল স্টেজ অফ বাইপোলার ডিসঅর্ডার। এই রোগে মানুষের একটা দ্বৈত সত্তা কাজ করে, একটা সত্তা খুব ভালো, আবার আরেকটা সত্তা খুব খারাপ। এছাড়াও শুরু হয় আরও অনেক রকম মানসিক জটিলতা, যেমন ভুলে যাওয়া, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, আরও অনেক কিছু। অমিতাভর কথা শুনে সৌগত খুব ভেঙে পড়ে। সে একজন স্বামী, একজন বাবা, কিন্তু সবার উপরে সে একজন লেখক। চারিদিকে তার এত নাম ডাক। সে যদি সত্যিই একদিন সবকিছু ভুলে যায় তাহলে তার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তার এই রোগের কথা জানতে পারলে পাবলিশাররা, যারা এতদিন সৌগতর ওপর কোটি কোটি টাকা খরচ করেছে, তারা এখন সৌগতকে করুণার চোখে দেখবে। সবার কাছে সে একটা হাস্যকর বস্তুতে পরিণত হবে। সৌগত এইসব কারণেই খুবই ভেঙে পড়ে। রাকা, অদিতি আর অমিতাভ সাইট সিনের জন্য বেরিয়ে গেলে সৌগত তার নেক্সট নোভেলের লেখার কাজ করার জন্য ল্যাপটপ নিয়ে বাংলোর বাইরে আসে। বাহাদুরকে বলে বাইরেই তার ব্রেকফাস্টটা দিয়ে দিতে। কিছুক্ষণ পর নানা রকম ক্লান্তিতে সৌগত বাইরেই টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সৌগত যখন ঘুম ভাঙে তখন সে দেখে একটা জঙ্গলের মধ্যে ওই টেবিলেই মাথা রেখে সৌগত শুয়ে আছে। টেবিলে ব্রেকফাস্টটাও রাখা আছে, আর তার সামনে কোণের সাজে দাঁড়িয়ে আছে সুলগ্না। গাড়িতে যেতে যেতে কিছুক্ষণ পর রাকা অমিতাভর সাথে সিট চেঞ্জ করে সামনের সিটে বসলে সেখানে অমিতাভর পকেট থেকে পড়ে যাওয়া কয়েকটা ওষুধের স্ট্রিপ দেখতে পায়। যেহেতু তার বাবার কি অসুখ হয়েছে তাকে কেউ জানাচ্ছিল না, তাই রাকার মনে হয় যে এই ওষুধগুলো থেকে ও জানতে পারবে এগুলো কিসের ওষুধ, আর তাহলেই সে বুঝতে পারবে তার বাবার ঠিক কী অসুখ হয়েছে। কারণ অমিতাভর পকেটের ওষুধগুলো যে সৌগতর জন্যই, সেই ব্যাপারে রাকা একদম শিওর ছিল। সুলগ্না আবার সৌগতকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সুলগ্না বলে যে পরের দিন নিউজ পেপারে সৌগত দেখতে পাবে যে সৌগতর কারণেই সুলগ্না আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। সৌগত টুইটার হ্যান্ডেল থেকে একটা ডিক্লারেশন যাবে যে সৌগত সিনহা পাগল হয়ে গেছে। সৌগতর আর তার নেক্সট নোভেলটা লেখা হলো না। সৌগত সিনহা ফিনিশড। এসব বলেই সুলগ্না হঠাৎ করেই একটা জল ভর্তি বাথটাবে সৌগতকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমরা দেখি ওই বাথটাবের পাশেই রয়েছে সৌগত স্টাডি টেবিল, ল্যাপটপ আর ব্রেকফাস্ট। আবার সিন শিফট হয় গাড়িতে। রাকা কাঁদতে কাঁদতে অদিতি আর অমিতাভকে বলে আগের দিন তার বাবা তাকে খুব অদ্ভুত কিছু কথা বলেছে। তিনি লাভলক প্লেসের ফ্ল্যাটটা রাকার নামে করে দিতে চান। রাকা যেহেতু এখন সাবালিকা, তাই সৌগত তার সব সম্পত্তি এখনই রাকার নামে করে দিতে চায়। কারণ সৌগত ভয় পাচ্ছে যে সে যদি সবকিছু পুরোপুরি ভুলে যায় তখন এই কাজগুলো বাকি থেকে যাবে। অদিতি আর অমিতাভ রাকাকে সান্ত্বনা দেয় যে সৌগত নিশ্চয়ই একদম ঠিক হয়ে যাবে। রাকা গাড়ির ড্রাইভারের সাথে একটা স্পট দেখতে গেলে অদিতি অমিতাভর কাছে কান্নায় ভেঙে পড়ে। অদিতির মনে হয় যে সত্যি কি সে একজন বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টের সাথে থেকে থেকে একই রোগে আক্রান্ত হয়েছে। অমিতাভ অদিতিকে বোঝাবার চেষ্টা করে যে সে ভুল ভাবছে, এরকম কখনোই হয় না, অদিতি একদম সুস্থ আছে। কিন্তু অদিতি এই ব্যাপারটা নিয়ে খুবই ঘাবড়ে আছে, কারণ আগের দিন রাতে কোমরের মধ্যে রক্তটা সৌগত আর অদিতি দেখেছিল, বাকিরা কিন্তু দেখতে পায়নি। এটা কি করে সম্ভব? সাইট সিন করে বাংলোতে ফেরার পর ওরা বাহাদুরের কাছ থেকে জানতে পারে যে সৌগত দুপুরেই কোথাও একটা বেরিয়ে গেছিল। ব্যাপারটাতে ওরা খুব একটা গুরুত্ব না দিয়ে যে যার রুমে চলে যায়। রাকা ওর রুমে গিয়ে দেখে যে ওর বিছানায় একটা ল্যাপটপ আর একটা পেন ড্রাইভ রাখা। ল্যাপটপটার ওপরে সৌগতর লেখা একটা চিরকুট রয়েছে। সেখানে সৌগত রাকাকে লিখেছে যে তার চোখের সামনে একটা অনেক বড় নাটক চলছে। পেন ড্রাইভটাতে সেই নাটকটাই আছে। রাকা যেন সেই নাটকের প্রিমিয়ার দেখার জন্য প্রস্তুত হয়। পেন ড্রাইভের ভিডিওটা দেখার পর রাকার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে সে সাংঘাতিক কোনো কিছু একটা দেখেছে এবং যার জন্য সে রাগে ফেটে পড়ছে। ওদিকে অদিতি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়।
কাবাডের পাল্লাটা বন্ধ করতেই অদিতি একটা লোককে দেখতে পায়, যার শরীরের এক পাশটা আগুনে পোড়া। লোকটি অদিতিকে বলে যে সে হলো সৌগত ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কানাই। এসব দেখে অদিতি ভয় চিৎকার করে ওয়াশরুম থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই পরের দিন সকালে সৌগত নিউ ইয়র্কের একজন সাইকিয়াট্রিস্টের সাথে অনলাইনে কনসাল্ট করছে। সৌগত তাকে বলেছে যে আগের দিন যা যা ঘটেছে সেগুলো কিছুটা রিয়েলিটি আর কিছুটা তার হ্যালুসিনেশন। ডক্টর সৌগতকে জানায় যে এটাকে স্কিজোফ্রেনিয়া বলে। খুব হাই ডোজের নিউরো মেডিসিনের এফেক্টে এটা হতে পারে। ইতিমধ্যেই রাকা সৌগতর কাছে আসে। সৌগত রাকাকে জিজ্ঞেস করে যে সিনেমাটা কেমন ছিল। এটা শুনে রাকা সৌগতর কাছে কাঁদতে শুরু করে। রাকা বলে যে সে এতদিন ভাবত তার বাবা একজন স্পেশাল মানুষ, কিন্তু আজকে সে এই ব্যাপারে একদম শিওর হয়ে গেল। সৌগত রাকাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমাদের জীবনের সব রকম কঠিন চড়াই উতরাই বাস্তবে আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। ঘটনাগুলো বুঝতে তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, তাই তো? সুলগ্নার হাত থেকে সৌগত কিভাবে বাঁচল সেটা তো আমরা জানতেই পারলাম না। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমরা সব প্রশ্নের উত্তর এক এক করে পাবো, কিন্তু এই মুহূর্তে আরও রহস্য দানা বাঁধতে থাকবে। তাই মন দিয়ে পরপর ঘটনাগুলো লক্ষ্য করতে হবে। যা যা কনফিউশন তোমাদের এখন তৈরি হবে, সিরিজের শেষে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। কানাইকে দেখতে পেয়ে অদিতি মানসিকভাবে খুব ডিস্টার্ব হয়ে যায়। অদিতির মনে হতে থাকে যে সত্যি কি এই রোগটা সৌগতর থেকে অদিতির মধ্যেও স্প্রেড করলো। অমিতাভ অদিতিকে বলে যে অদিতি যে কানাইকে দেখতে পেয়েছে এই কথাটা সৌগতকে জানানো একেবারেই ঠিক হবে না। তাহলে সৌগত স্ট্রংলি বিলিভ করতে শুরু করবে যে কানাইও আছে। তাতেই সিচুয়েশনটা হ্যান্ডেল করা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। অদিতি অমিতাভকে বলে যে কানাই সত্যিই আছে, সে কানাইকে নিজের চোখে দেখেছে। অদিতির কথা শুনে অমিতাভ রেগে গিয়ে বলে যে কানাই নেই, থাকতে পারে না, ওটা একটা ফিকশন। অদিতি ভুল ভাবছে, ওদের সামনে আরো অনেক কাজ বাকি আছে। অদিতিকে স্ট্রং থাকতে হবে। অদিতি অমিতাভকে বলে যে সে সত্যি সবকিছু সামলাতে পারবে তো। অমিতাভ বলে যে অদিতি নিশ্চয়ই পারবে। নিচে নামার পর অমিতাভর সাথে রাকার দেখা হয়। অমিতাভ একটু হাঁটতে যাবে বললে রাকা অমিতাভকে জঙ্গলের দিকে হেঁটে আসতে বলে। অমিতাভ হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখে অমিতাভর হাত পা ঠান্ডা হয়ে যায়। সৌগতর হ্যালুসিনেশনে সুলগ্না যে দোলনাটায় বসেছিল সেই দোলনাটার রডে সুলগ্নার মৃতদেহ ঝুলছে। সৌগতর জন্য রাখা ব্রেকফাস্টের কাঁটা চামচটা বিভৎসভাবে সুলগ্নার চোখে ঢোকানো। চারিদিকে সৌগত স্টাডি টেবিল, ল্যাপটপ আরো অনেক কিছু ছড়ানো রয়েছে। এসব দেখে অমিতাভ কি করবে কিছুই বুঝতে পারে না। অমিতাভ দেখে নিচে এই মেয়েটার ফোনটা পড়ে আছে, সেখানে বারবার মেয়েটার মা ফোন করছে। অমিতাভ ফোনটা নিজের পকেটে ভরে মেয়েটার মৃতদেহটাকে নামানোর চেষ্টা করে, কিন্তু কিভাবে কি করবে অমিতাভ কিছুই বুঝতে পারে না। এদিকে অদিতি বাংলোর বাইরে বেরিয়ে নিজের মনেই চা খাচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করেই সে আবার কানাইকে দেখতে পায়। কানাই অদিতিকে বলে ওইসব নোভেল টোভেল লিখে তার বিচার পাওয়া হবে না। একসময় সৌগত তার থেকে যা যা কেড়ে নিয়েছে আজ সে সৌগতর থেকে ঠিক সেইগুলোই কেড়ে নেবে। কানাইয়ের এইসব কথা শুনে ভয় পেয়ে অদিতি পালিয়ে যায়। ভয়ে জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে আসতে গিয়ে রাকার সাথে অমিতাভর ধাক্কা লাগে। রাকা অমিতাভকে ওইভাবে দেখে জিজ্ঞেস করে যে সে কি কোনো কারণে ভয় পেয়েছে। অমিতাভ নানা রকম কথা বলে রাকাকে ম্যানেজ করার চেষ্টা করে। রাকার হাতে ডিএসএলআর ক্যামেরা দেখে অমিতাভ সেটা কেড়ে নিয়ে দেখার চেষ্টা করে যে এতক্ষণ যা যা হয়েছে রাকা তার কোনো ছবি তুলেছে কিনা। রাকার ক্যামেরায় শুধু সাধারণ পাহাড় জঙ্গলের ছবি দেখে অমিতাভ কিছুটা নিশ্চিন্ত হয়। অদিতি ঘরে গিয়ে সৌগতকে বলে যে কানাই কেন তার সামনে আসছে আর অদিতির সাথে এইরকম নোংরাভাবে কেন কথা বলছে। সৌগত যেন কানাইকে চলে যেতে বলে। অদিতির কথা শুনে সৌগত বলে সে জানতো অদিতি কানাইকে দেখতে পাবে। আসলে অদিতির আগে সৌগত সুলগ্নাকে ভালোবাসত। তাকে ঠকিয়ে সৌগত অদিতিকে বিয়ে করেছিল, সেই কারণেই সুলগ্না আত্মহত্যা করেছিল। কানাইও সুলগ্নাকে ভালোবাসত। সৌগত বলে যে সে ভীষণ প্রতিশোধ পরায়ণ ছিল বলে সুলগ্নার প্রতি কানাইয়ের দুর্বলতাটা সহ্য করতে না পেরে কানাইকে পুড়িয়ে মেরেছিল। তাই সুলগ্না আর কানাই প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছে। এসব শুনে অদিতি আরো ঘাবড়ে যায়। আমরা দেখি জঙ্গল থেকে বেরিয়ে অমিতাভ কোনো একজনকে ফোন করে বলে যে ওই শয়তান লোকটা টিনাকে খুন করেছে। মনে হচ্ছে সে অমিতাভর প্ল্যানের কথাও জেনে গেছে। এখন তারও নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে।
অমিতাভ যাকে ফোন করছে তাকে উদ্দেশ্য করে বলে যে তার কথা এখনো কেউ জানে না, তাই সে এখনো সেফ জোনে আছে, তাই তাকেই সবকিছু ম্যানেজ করতে হবে। ওদিকে টিনার মা বারবার টিনাকে ফোন করছে। অমিতাভ বলে যে তাকে আজকেই কলকাতা গিয়ে টিনার মাকে বুঝিয়ে পুরো সিচুয়েশনটা ম্যানেজ করতে হবে, কারণ টিনার মা জানে যে অমিতাভ টিনাকে হায়ার করেছিল। অমিতাভ চারিদিকে হন্যে হয়ে ট্রাভেল এজেন্টের খোঁজ করতে থাকে কলকাতার ফ্লাইটের টিকিট বুকিং এর জন্য। আমরা দেখি বাংলোতে ফিরে অমিতাভ সবার চোখের আড়ালে অদিতিকে ডেকে এই সব নিয়ে আলোচনা করে। অদিতি মেয়েটার খুন হওয়ার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে আছে। অমিতাভ আর অদিতির কথোপকথনে আমরা বুঝতে পারি যে তখন অমিতাভ ফোনটা অদিতিকেই করেছিল। যে মেয়েটিকে সৌগত হ্যালুসিনেট করছিল সেই মেয়েটির নাম আসলে টিনা। টিনা একজন নাট্যমঞ্চের অভিনেত্রী। কোনো একটা কারণে অমিতাভ টিনাকে ভাড়া করেছিল, কিন্তু কেউ একজন সেই টিনাকে খুন করেছে। অদিতি অমিতাভর কাছে কাউকে একটা উদ্দেশ্য করে বলে যে ও যেটা করেছে সেটা একটা মারাত্মক ক্রাইম। অমিতাভ কেন এই খুনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অমিতাভ বলে পুলিশ টিনার বডিটা খুঁজে পেয়ে গেলে কেঁচো খুঁড়তে অনেক কেউটে বেরিয়ে আসবে। অমিতাভকে এখনই কলকাতায় গিয়ে সব সিচুয়েশনটা ম্যানেজ করতে হবে। অদিতি অমিতাভকে বলে যে এই রকম একটা কঠিন সিচুয়েশনে এখানে অদিতিকে একা ফেলে রেখে অমিতাভ চলে যাচ্ছে। ওই কানাই যদি আরেকবার আসে তাহলে অদিতি মরে যাবে। অমিতাভ রেগে গিয়ে অদিতিকে বারবার বলে যে কানাই বলে কেউ নেই, এটা অদিতির মনের ভুল। অদিতি বলে যে সৌগত যখন প্রথম বলতো যে ও অনেক কিছু দেখতে পাচ্ছে, তখন ওরাও সৌগতকে বলতো যে ওটা ওর মনের ভুল। তাহলে কি অমিতাভ এখন বলতে চাইছে যে অদিতিও পাগল হয়ে যাচ্ছে? অমিতাভ বারবার অদিতিকে বোঝাবার চেষ্টা করে যে সে একদম ঠিক আছে, তার কিচ্ছু হয়নি, কিন্তু অদিতি কানাইকে দেখার পর থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছে। অমিতাভর কথা মতো অদিতি টিনার মাকে ফোন করে বলে যে টিনা হোটেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু ভুল করে সে তার ফোনটা হোটেলেই ফেলে গেছে। টিনার মা যদি তার বাড়ির অ্যাড্রেসটা এই ফোনেই মেসেজ করে দেয় তাহলে হোটেলের একজন লোক তাদের বাড়িতে গিয়ে ওর ফোনটা দিয়ে আসবে। এরপর অমিতাভ রেডি হতে যায়, কারণ এই পাহাড় থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 5 ঘন্টা লাগবে। কলকাতা ফেরার এই ফ্লাইটটা কিছুতেই মিস করা যাবে না। দুপুরের লাঞ্চটা ওরা সবাই একসাথেই করে। বাহাদুর জানায় যে তার ছেলের শরীরটা ভালো নেই, তাকে এখনই বাড়ি যেতে হবে। অদিতি বাহাদুরকে ছুটি দিয়ে দেয়। সৌগত বলে যে সে আর রাকা অমিতাভকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে। অদিতিও ওদের সঙ্গে যেতে চাইলে সৌগত বলে অদিতি ওদের সাথে যেতেই পারত, কিন্তু আজ বিকেলে অদিতির জন্য একটা গিফট আসবে, তাই তাকে সেটা রিসিভ করতে হবে। অদিতি অবাক হয়ে সৌগতকে জিজ্ঞেস করে যে কিসের গিফট আসবে। রাকা অদিতিকে মনে করিয়ে দেয় যে আজকে সৌগত আর অদিতির বিবাহবার্ষিকী। অদিতি বলে যে সে এই কদিনের মানসিক চাপে একদম ভুলে গেছে, কিন্তু শহর থেকে এত দূরে একটা নির্জন পাহাড়ে কি গিফট আসবে। সৌগত অদিতিকে বলে একটু ধৈর্য ধরতে। সৌগত শিওর যে গিফটটা অদিতির খুব পছন্দ হবে। সৌগতর খুব ইচ্ছা ছিল গিফটটা পাওয়ার পর অদিতির মুখটা কেমন হয় সেটা দেখার জন্য, তবে অমিতাভকে এয়ারপোর্টে ছাড়তে যাওয়াটাও তার জন্য ইম্পর্ট্যান্ট। অমিতাভ সৌগতকে বলে যে কোনো উপায় থাকলে সে কলকাতা যাওয়ার ব্যাপারটা কাটিয়ে দিত, কিন্তু ওর হঠাৎ করেই একটা খুব মেডিকেল এমার্জেন্সি পড়ে গেছে, তাই ওকে যেতেই হবে। বেরোনোর সময় অদিতি অমিতাভকে বলে যে তার খুব ভয় করছে, ওই কানাই যদি আর একবার আসে তাহলে অদিতি মরে যাবে। অমিতাভ অদিতিকে বারবার বোঝাবার চেষ্টা করে যে কানাই বলে কেউ নেই। অমিতাভ আর রাকা এগিয়ে যেতে সৌগত অদিতিকে বলে যে সে যদি আবার কানাইকে দেখতে পায় তাহলে বুঝতে হবে যে এটা অদিতির হ্যালুসিনেশন, বাস্তবে কানাইয়ের কোনো অস্তিত্ব নেই, তাই কোনো কিছু দেখলেও অদিতি যেন একদম রিল্যাক্স থাকে। ওরা 3 জন বেরিয়ে যাওয়ার পর নির্জন পাহাড় আর নির্জন বাংলোটা অদিতিকে যেন গিলতে আসে। অত বড় বাংলোতে একা একা অদিতি খুবই ভয় পাচ্ছিল। ওপরে উঠে সবকটা ঘরের দরজা বন্ধ করে দেয় সে। হঠাৎই নিচের ঘর থেকে একটা রেডিও FM এর চ্যানেল চেঞ্জের শব্দ আসে। ফাঁকা বাংলোতে হঠাৎ করে এই শব্দ শুনে অদিতি ভয় পেয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একটা স্পিকারে অদিতি জোরে একটা ইংলিশ গান চালিয়ে দেয়, কিন্তু তার মাঝেও বারবার সেই রেডিওর চ্যানেল চেঞ্জ করার শব্দটা অদিতির কানে আসে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেলে নানা রকম মানসিক চাপ আর ক্লান্তিতে একসময় অদিতি ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে সৌগতর ফোনে। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। সৌগত অদিতিকে ফোন করে জানায় যে বাংলোতে ফেরার রাস্তায় একটা ধস নেমেছে, তাই তারা রাস্তায় আটকে গেছে।
ওদের ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। সন্ধে হয়ে যেতে ঘরগুলো অন্ধকার হয়ে গেছিল। অদিতি প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে লাইটগুলো জ্বালাবার চেষ্টা করতেই হঠাৎ করে কানাই এসে অদিতির গলা চেপে ধরে। কানাই বলে যে এটা তো কানাই আর অদিতির পার্সোনাল ব্যাপার, সে বারবার তার কথা অমিতাভ আর সৌগতকে কেন বলছে। অদিতি কোনো রকমে কানাইয়ের হাত থেকে ছাড়া পেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কানাই বাইরে থেকে দরজা ধাক্কা দিতে শুরু করে। কিছুক্ষণ পরই দরজার নিচ দিয়ে ঘরের ভেতর রক্ত বইতে থাকে। আর ঠিক সেই সময়ই পাওয়ার কাট হয়ে যায়। প্রচণ্ড ভয়ে অদিতির হাত পা ঠান্ডা হয়ে যায়। তখনই অদিতি শুনতে পায় যে বাইরে থেকে পার্সেলটা দেওয়ার জন্য ডেলিভারি বয় অদিতিকে ডাকছে। অদিতি একটা টর্চ নিয়ে অন্ধকারের মধ্যেই নিচে যাওয়ার চেষ্টা করে। দরজা খুলে সে টর্চের আলোতে ডেলিভারি বয়কে দেখার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার সামনে কানাইয়ের মুখ ভেসে ওঠে। প্রচণ্ড ভয়ে অদিতি দরজা বন্ধ করে ওখান থেকে পালিয়ে সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে কানাই বারবার অদিতিকে ডাকতে থাকে। অদিতি ভয়ে সিটিয়ে যায়। কিছুক্ষণ পর কানাইয়ের আওয়াজ থেমে গিয়ে অদিতি আবার ডেলিভারি বয়ের আওয়াজ শুনতে পায়। ডেলিভারি বয় অদিতিকে বলছে যে অদিতি তাকে দেখে পালিয়ে গেল কেন, তাড়াতাড়ি এসে যেন সে পার্সেলটা রিসিভ করে। ডেলিভারি বয়ের গলার আওয়াজ শুনে অদিতি আবার দরজার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে ডেলিভারি বয়ের আর্তনাদ শুনতে পায়। চিৎকারটা শুনে মনে হয় যে ডেলিভারি বয়কে কেউ প্রচণ্ড জোরে আঘাত করেছে। অদিতি প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। হঠাৎই কিছু একটা আলোতে অদিতি চমকে যায়। সে দেখে যে কানাই তার ঘরের সোফাতে বসে আছে আর তাকে বলছে যে গিফটটা সেই রিসিভ করে নিয়েছে। অদিতি যখন কানাইয়ের, তখন এই গিফটটার ওপরও তার অধিকার আছে। কি যেন একটা দেখতে পেয়ে অদিতি পাথরের মূর্তির মতো সেই দিকে এগিয়ে কানাইয়ের পাশে বসে। অদিতি দেখে প্রজেক্টরের মাধ্যমে সামনে একটা দৃশ্য দেখা যাচ্ছে, যে দৃশ্যটা আমাদেরকে প্রচণ্ড অবাক করে। অমিতাভ আর অদিতির ঘনিষ্ঠতার মুহূর্ত। কানাই অদিতিকে বলে যে কে বেঈমান নয় বলুন তো। সৌগত কানাইকে ঠকিয়ে সুলগ্নার সাথে প্রেম করেছিল, তাই আজ সেও সৌগত স্ত্রীকে ভোগ করবে। ভিডিওটা দেখে অদিতি বুঝতে পারে যে সৌগত সব জেনে গেছে। প্রচণ্ড মানসিক চাপে অদিতি কানাইয়ের কোলেই অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হয় কলকাতার পুলিশ স্টেশনে। আমরা দেখি অমিতাভ এখন পুলিশ হেফাজতে। অমিতাভ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে কি জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সে তো কিছুই বুঝতে পারছে না। ইন্সপেক্টর বলেন যে অমিতাভ টিনা নামের একজন থিয়েটার অ্যাক্ট্রেসকে ভাড়া করেছিলেন সৌগত সিনহাকে ভয় দেখিয়ে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য, এবং আগের দিন ভোরেই অমিতাভ টিনাকে খুন করেছে। টিনার মা অমিতাভর নামে থানায় এফআইআর করেছে। অমিতাভ ইন্সপেক্টরকে বলে যে তারা ভুল বলছে, অমিতাভ এইসব করেনি। আর তাছাড়া পুলিশের কাছে অমিতাভর এগেনস্টে কি প্রমাণ আছে? ইন্সপেক্টর বলেন অমিতাভ সেদিন শুধু রাকার ডিএসএলআর ক্যামেরাটাই চেক করেছিল, কিন্তু স্মার্টফোনেও যে ছবি তোলা যায় সেটা হয়তো অমিতাভর মনে ছিল না। ইন্সপেক্টর সেদিন জঙ্গলের সবকটা ছবি অমিতাভকে দেখায়। ফটোগুলো দেখে অমিতাভ বুঝতে পারে আস্তে আস্তে সবকিছু তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আবার সিন শিফট হয় পাহাড়ে। আমরা দেখি কানাই সেই কবরস্থানে অদিতিকে হাত পা মুখ বেঁধে আটকে রেখেছে। কানাই বলছে যে সৌগত তার প্রেমিকাকে ভোগ করেছে, তাই আজকে সে সৌগত স্ত্রীকে ভোগ করবে। সৌগত কানাইকে পুড়িয়ে মেরেছিল, তাই আজ কানাই আর অদিতি একসাথে পুড়বে। কানাই অদিতির চারপাশে কেরোসিন তেল ঢালতে থাকে। কিছুক্ষণ পর কানাই অদিতির মুখের বাঁধন খুলে দিলে অদিতি বলে এই সব কিছু মিথ্যে। কানাই বলে কেউ নেই, সুলগ্না বলেও কেউ নেই, ওই মেয়েটার নাম টিনা। অদিতি আর অমিতাভ টিনাকে ভাড়া করেছিল সৌগতকে ব্ল্যাকমেল করার জন্য। সৌগত সব জানতে পেরে নিশ্চয়ই এই ছেলেটিকে কানাই সাজিয়ে নিয়ে এসেছে অদিতিকে ভয় দেখানোর জন্য। সুলগ্না কানাই কেউ সত্যি নয়, এগুলো সবই বানানো। অদিতির কথা শুনে কানাই বলে যে অদিতি পাগল হয়ে গেছে, সুলগ্না সত্যি, কানাইও সত্যি, এই সব কিছুই বড্ড বেশি সত্যি। এটা বলেই কানাই ওই কেরোসিনের ওপর দেশলাই কাঠি দিয়ে আগুন লাগিয়ে দেয়। আর হাত পা বাঁধা অবস্থায় চারিদিকে আগুনের মাঝখানে অদিতির সাথে ঘনিষ্ঠ হতে থাকে কানাই। সিন শিফট হয় এই ঘটনা 3 মাস পর কলকাতার আলিপুরে সংশোধনাগারে। অমিতাভ এখন জেল কাস্টডিতে। তার অ্যাডভোকেট তাকে জানায় যে অদিতির মানসিক অসুস্থতার জন্য তার বাবা মা অমিতাভকেই দায়ী করছে। অমিতাভ বলে আর এগুলো শুনেও অদিতি কিছু বলছে না।
অদিতির কি মনে নেই যে সে সৌগতকে পাগল বানিয়ে এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল? টাকার দরকার শুধু অমিতাভরই ছিল না, অদিতিরও ছিল। অদিতি প্রত্যেক বছর শীতের সময় কলকাতায় আসত, আর যখনই অদিতি কলকাতায় আসত অমিতাভ আর অদিতি একসাথেই থাকত। তাদের মধ্যে সব রকম সম্পর্ক ছিল। অমিতাভ বলে এসব কি অদিতি ভুলে গেছে? অ্যাডভোকেট অমিতাভকে অদিতির একটা ভিডিও দেখায়, যেটা দেখে আমরা বুঝতে পারি এই মুহূর্তে কোনো কিছুকেই সুস্থ মাথায় বিচার করার মতো মানসিক স্থিতি অদিতির একেবারেই নেই। সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সিন শিফট হয় সৌগতর কলকাতার ফ্ল্যাটে। আজকে সৌগত আর রাকার নিউ ইয়র্কে ফিরে যাওয়ার কথা। রাকা সৌগতকে জানায় যে তার বাবার মেডিকেল সার্টিফিকেটগুলো কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং অদিতির সাথে সৌগত সেপারেশনের ব্যাপারটা মেটাতে 6 মাস পর ওদেরকে আবার কলকাতায় আসতে হবে লাস্ট হিয়ারিংয়ের জন্য। সৌগত রাকাকে জিজ্ঞেস করে তার মন খারাপ হচ্ছে কিনা। রাকা বলে সেরকম কিছু নয়, বরং সে তার বাবার নেক্সট নোভেলের জন্য ভীষণ এক্সাইটেড। সৌগত বলে যে সে তার নেক্সট নোভেলের প্লটটা পেয়ে গেছে। কনস্পিরেসি, চক্রান্ত। সব থেকে কাছের বিশ্বস্ত মানুষগুলোই যখন মারাত্মকভাবে চক্রান্ত করে ঠকায়। রাকা সৌগতর জন্য বিয়ার আনতে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে সৌগতর সবকটা ঘটনা মনে পড়ে যায়, আর এই ঘটনাগুলো থেকেই দূর হবে আমাদের মনে জমে থাকা সবকটা কনফিউশন। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। পাহাড়ে পৌঁছাবার পর সৌগতর কাছে একটা ফোন এসেছিল, মনে আছে নিশ্চয়ই? সেই ফোনটা করেছিল সৌগতর বড় মামার ছেলে সঞ্জুর স্ত্রী রুমি। রুমি সৌগতকে জানিয়েছিল যে সঞ্জু খুবই খারাপ একটি মানুষ। এমন একটাও দিন যায় না যে সঞ্জু রুমির গায়ে হাত তোলে না। একদিন অমিতাভ মিত্র নামে একজন সঞ্জুর কাছে এসে অনেক টাকা দিয়ে বলেছিল যে সৌগতকে সুলগ্না আর কানাইয়ের ব্যাপারে এই কথাগুলোই বলতে, যাতে সঞ্জুর কথা শুনে সৌগত কনফার্ম হয় যে সুলগ্না আর কানাইয়ের অস্তিত্ব বাস্তবেই ছিল। সৌগত ওদের বাড়ি যাওয়ার আগে সঞ্জু রুমিকে শাসিয়ে রেখেছিল যাতে সে যে কথাগুলো বলবে রুমি সেই কথাগুলোতেই সায় দেয়, অন্য কোনো কথা যাতে সে না বলে। এটাই ছিল সৌগতর কাছে আসা প্রথম ঝটকা। সন্দেহ হওয়াতে সেদিন রাতে সৌগত অমিতাভর ঘরে লুকিয়ে ক্যামেরা ফিট করে রেখেছিল, যাতে সে অমিতাভর গতিবিধি বুঝতে পারে। সৌগত সত্যি সেদিন ভুল করে নিজের ঘর ভেবে অমিতাভর ঘরে ঢোকেনি, বরং সেদিন সে অমিতাভর ঘরে ক্যামেরা ফিট করেছিল। পরের দিন ভোরে রাকাকে নিয়ে সৌগত এই কারণেই মর্নিং ওয়াকে গেছিল আর বলেছিল যে ভোরবেলা কাম উত্তেজনা বৃদ্ধি পায়। সৌগত সেদিন বাহাদুরকেও একটা কাজে বাইরে পাঠিয়ে দিয়েছিল, যাতে বাংলোর ভেতর অমিতাভ আর অদিতি নিশ্চিন্তে একা থাকতে পারে। তাহলেই ওদের আসল রূপটা সৌগত লুকিয়ে থাকা ক্যামেরায় ধরা পড়বে। আর ঠিক সেটাই হয়। সৌগতর পাতা ফাঁদে খুব সহজেই ধরা দেয় অমিতাভ আর অদিতি, যার ফলস্বরূপ অমিতাভ আর অদিতির ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য সৌগতর ক্যামেরা বন্দী হয়। সাইট সিনে যাওয়ার সময় রাকা অমিতাভর পকেট থেকে যে ওষুধের স্ট্রিপগুলো পেয়েছিল, ওরা গুগলে সার্চ করে দেখে যে এই মেডিসিনগুলোর সাইড এফেক্ট মারাত্মক রকমের হ্যালুসিনেশন, কারণ এগুলো খুবই হাই ডোজের নিউরো মেডিসিন, যেটা বাস্তবে সৌগতর কোনো প্রয়োজনই ছিল না। অমিতাভর প্রেসক্রিপশন অনুযায়ী অদিতি প্রত্যেক মুহূর্তে ওই ওষুধগুলো খাইয়ে সৌগতকে পুরোপুরি পাগল বানানোর পথে ঠেলে দিয়েছিল। রাকাকে একটা পেন ড্রাইভ দিয়ে সৌগত যে বড় নাটকটা দেখতে বলেছিল সেটা অদিতি আর অমিতাভর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটাই। তারপর থেকেই রাকা আর সৌগত ঠান্ডা মাথায় উল্টো চাল চালতে শুরু করে। ডেক্সোরেঞ্জ নামের লাল রঙের একটা আয়রন সিরাপ কোমোডের ওয়াটার ফ্লাস স্টোরেজে ঠেলে সৌগত প্রথমবারের জন্য অদিতির মনে ঢুকিয়ে দেয় যে অদিতিরও হ্যালুসিনেশন হচ্ছে। অদিতির মনের ভাবনাটাকে ইন্ধন দেওয়ার জন্য সৌগত অদিতিকে বলে যে তার এখন ভয় করছে যে এই রোগটা না আবার সৌগতর থেকে অদিতির কাছে চলে যায়। এই ছেলেটিকে সৌগতই ভাড়া করে কানাই সেজে অদিতিকে ভয় দেখানোর জন্য। টিনা যখন সুলগ্না সেজে সৌগতকে ওই বাথটাবের মধ্যে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, তখন নিজেকে বাঁচাতে ব্রেকফাস্ট টেবিলে থাকা কাঁটা চামচটা দিয়ে সৌগত সুলগ্নার চোখ উপড়ে নিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করতে বাধ্য হয়। পরের দিন অমিতাভ যখন জঙ্গলে টিনার মৃতদেহটা খুঁজে পায় এবং টিনার বডিটা নামানোর চেষ্টা করে, তখন রাকা সেই সবকটা ছবি তার ফোনে তুলে নেয়, যেটা দিয়ে খুব সহজেই ওরা প্রমাণ করেছে যে অমিতাভই টিনাকে খুন করেছে। সিন শিফট হয় বর্তমানে।
রাকার এগিয়ে দেওয়া বিয়ারটা হাতে নিয়ে সৌগত বলে সেদিন সে ভুল বলেছিল। রাকা মোটেও বোকা নয়, সে যথেষ্ট ম্যাচিওর্ড। সৌগত এই কথা বলা মাত্রই পেছন থেকে সুলগ্না বলে ওঠে, না আমি বোকাই, তাই তো আমি জাস্টিস পেলাম না। হঠাৎ করে আবার সুলগ্নাকে দেখে সৌগত চমকে যায়। ঠিক তখনই রাকা বিয়ারটা নিয়ে এসে সৌগতকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। স্তম্ভিত ফিরতেই সৌগত দেখে যে তার সামনে সুলগ্না নেই। আমরা বুঝতে পারি দীর্ঘদিন ধরে ভুল মেডিসিন খাওয়ানোর ফলে সৌগত এখনও হ্যালোসিনেট করছে। আমরা আশা করছি একসময় সৌগত পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং অমিতাভ কঠোরতম শাস্তি পাবে। আর অদিতি চক্রান্ত করে সৌগতকে পাগল বানাতে গিয়ে সে নিজেই আজ বদ্ধ পাগল। শব্দজব্দ ওয়েব সিরিজটি এখানেই শেষ। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।